রিমাটয়েড আর্থ্রাইটিস জিনিসটা হচ্ছে কি, এটা সম্বন্ধে আমাদের কিছু পয়েন্ট একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করা লাগবে। এরকম কিছু পয়েন্ট লেখার চেষ্টা করতেছি। ওকে, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কি, এই ডিজিজটা একটা ইনফ্লামেটরি ডিজিজ। ইনফ্লামেটরি ডিজিজ, ওকে। এবং নাম্বার 2 পয়েন্ট হচ্ছে কি, এটা একটা ক্রনিক ডিজিজ। থার্ড নং পয়েন্ট হচ্ছে এটা একটা অটো ইমিউন ডিজিজ। ফোর্থ নং পয়েন্ট হচ্ছে এখানে জয়েন্ট ইনভলভমেন্ট মোর দেন 5 or 5 এর চেয়ে বেশি, যাই হোক। সো এটাকে আমি বলছি কি পলিআর্থ্রাইটিস, মানে 5টা জয়েন্টের চেয়েও বেশি জয়েন্ট ইনভলভ থাকতে পারে। সো আমি কি লিখলাম, এক হচ্ছে ইনফ্লামেটরি একটা কন্ডিশন, 2 নম্বরে লিখলাম হচ্ছে এটা একটা ক্রনিক ডিজিজ, 3 লিখলাম অটোইমিউন ডিজিজ, 4 লিখলাম পলিআর্থ্রাইটিস। খুব সম্ভবত আমরা ছায়াটা করতেছি, আমি দেখি আরেকটা লাইটটা ওপেন করি। এখন হয়তো আমার ছায়াটা ওরকম পড়বে না, যাই হোক। সো আমি 4টা কথা লিখে ওগুলো 5 স্টার কথা। আমাদের যদি ফাইনাল প্রফে হোক বা থার্ড প্রফে হোক রিউমাটয়েড আর্থ্রাইটিস টপিকটাতে যায়, আমাদের এই 4-5টা কথা একদম ঠোঁটের মুখে একদম ঠোঁটে থাকতে হবে। হ্যাঁ, এক হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন, 2 লিখলাম একটা ক্রনিক ডিজিজ, থার্ড লিখলাম এটা একটা অটোইমিউন ডিজিজ, 4 নম্বর লিখলাম এটা একটা পলিআর্থ্রাইটিস। 5 নং পয়েন্ট হচ্ছে কি, তো মাথায় রাখবেন যতগুলো অটোইমিউন ডিজিজ আছে এগুলো ম্যাক্সিমাম ফিমেল প্রিডমিনেন্স, মানে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয় নরমালি যতগুলো অটোইমিউন ডিজিজ আছে। যেমন আরেকটা অটোইমিউন ডিজিজের নাম বলি এসএলই, সিস্টেমিক লুপাস এরাইথ্রোমেটোসাস। ওকে, এগুলো ফিমেলে মেলের চেয়ে বেশি হয়। তো মোটামুটি 5টা কথা লিখলাম, আর আপাতত আর কিছু না লিখি, আমরা 3S দিয়ে 5টা কথা মাথায় রাখবো। একটু মাথায় যেটা রাখতে হবে, ইনফ্লামেটরি কন্ডিশন গুলোতে একটা কার্ডিনাল ফিচার্স আছে, একটা না আসলে কিছু কার্ডিনাল ফিচার্স আছে। কোথায়? যত ইনফ্লামেটরি কন্ডিশন আছে বা যতগুলো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে সবগুলোর কিছু কার্ডিনাল ফিচার্স আছে। যেমন একটা হতে পারে আপনার স্টিফনেস, একটা কার্ডিনাল ফিচার্স কি লিখলাম? স্টিফনেস, মানে আফটার এ প্রলং ইনঅ্যাক্টিভিটি। ওকে, আমি অনেকক্ষণ ধরে মনে করেন আমার এই জয়েন্টটা কোনো কাজে ইউজ করতেছি না, যেমন সারা রাত ঘুমালাম, ইউজ হচ্ছে না, এইরকম একটা অবস্থার পর যখন আমি ঘুম থেকে উঠবো, আমি এই জয়েন্টটা মুভ করতে পারবো না। বিকজ না বলে কারণটা পরে বলছি। যে অবস্থাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি, আমি এই জয়েন্টটা মুভ করতে পারতেছি না, এখানে একটা রেস্ট্রিকশন কাজ করতেছে। এই রেস্ট্রিকশনটাকে আমি কি বলছি? স্টিফনেস বলতেছি। এবং এইটার একটা সুন্দর ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা ইমপ্রুভ হয় উইথ দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইমপ্রুভড বাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এবং নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসকে কিভাবে সেপারেট করা যায়, ওকে, তাহলে আমি একটা কথা বলতে পারি, ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের স্টিফনেস থাকবে বা পেইন যেটা থাকবে সেটা কোন একটা অ্যাক্টিভিটির পর ইমপ্রুভ হবে। আর নন ইনফ্লামেটরি যেসব আর্থ্রাইটিস আছে, যেমন অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস বা ফাইব্রোমায়ালজিয়া, যেগুলো নন ইনফ্লামেটরি কন্ডিশন আছে, এগুলোতে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির পর পেইনটা আরো বাড়বে। ওকে, প্রবলেমটা আরো বাড়বে আফটার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কোথায়? নন ইনফ্লামেটরিতে। আর ইনফ্লামেটরিতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির পর পেইন বলেন, স্টিফনেস বলেন, এটা ইমপ্রুভ হবে। ওকে, এই হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস একটা ইম্পর্টেন্ট ফিচারস, স্টিফনেস। আপাতত একটা ফিচারসই লিখি আমি, দেখেন। তাহলে আমি মোটামুটি এই 5টা কথা দিয়ে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ইন্ট্রোডাকশন করে দিলাম। হ্যাঁ, ফিমেল প্রিডমিনেন্স, পলিআর্থ্রাইটিস, অটোইমিউন ডিজিজ, ক্রনিক ডিজিজ, একটা ইনফ্লামেটরি কন্ডিশন। ওকে, এই ছাড়া আমি যদি এটার
কজেসে চলে যায়, যেটা আমার আজকের টপিক কজেস মানে প্যাথোফিজিওলজি। হ্যাঁ, মেইনলি বলা আছে এটা একটা ইডিওপ্যাথিক ডিজিজ, মানে কি কারণে হয় আসলে অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না। হ্যাঁ, এটা একটা ইডিওপ্যাথিক ডিজিজ। হ্যাঁ, আমি কারণ এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে এই কারণে এই ডিজিজটা হচ্ছে বলে ধরা হয়। ওকে, ওই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের মূলত জানতে হবে। রিস্ক ফ্যাক্টর মধ্যে দুই রকমের রিস্ক ফ্যাক্টর আছে, এক হচ্ছে এনভায়রনমেন্টাল, দুই হচ্ছে জেনেটিক। রিস্ক ফ্যাক্টর বলেন অথবা অনলি ফ্যাক্টর বলেন, এই দুইটা ফ্যাক্টর আমাদের জানতে হবে। একটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা হচ্ছে কি জেনেটিক ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল বলতে গেলে কি বোঝাচ্ছে, মেইনলি দুইটা কথা মাথায় রাখবেন, এক হচ্ছে স্মোকিং, দুই হচ্ছে ইনফেকশন। ওকে, এই দুটো কথা মাথায় রাখবেন, বেশি মাথায় রাখার দরকার নেই। ওকে, আর জেনেটিকের মধ্যে আমরা যেটা মাথায় রাখবো, একটা জিন HLA-DR অথবা DQ জিন, এই জিনটা মূলত রেসপন্সিবল। হ্যাঁ, HLA-DR অথবা DQ জিনটা রেসপন্সিবল ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস। ওকে, সো এরকম জেনেটিক কন্ডিশন হোক আর এনভায়রনমেন্টাল কন্ডিশন হোক, এই কন্ডিশন বা এই ফ্যাক্টরগুলোর কারণে আলটিমেটলি কি হচ্ছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা হচ্ছে আমার এখন আলোচ্য বিষয়, আপনারা একটু ধৈর্য ধারণ করতে হবে। এইটা হচ্ছে আমার আজকের ক্লাসের মেইন টপিক, প্যাথোফিজিওলজি অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। ওকে, তাহলে আমি একটু বলি আপনাদেরকে, আমাদের জয়েন্টে বলেন, মাসেলে বলেন বা কার্টিলেজে বলেন, সব জায়গায় কিছু প্রোটিন থাকে। ওই প্রোটিনগুলো নরমালি কি নিয়ে গঠিত, আপনার অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। প্রোটিনগুলো কি দিয়ে ফরমেশন হয়, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে। এই প্রোটিনগুলোকে আমরা বলছি কি হোস্ট প্রোটিন। ওকে, আমি একটু বসে লিখতেছি যেহেতু আমার নিচের সাইজটা অনেক নিচে। দেখেন, এই হোস্ট প্রোটিনটা কি নিয়ে গঠিত, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড। কোনো কারণে যদি এই হোস্ট প্রোটিনে কোনো রকমের মডিফিকেশন হয়, হোস্ট প্রোটিনে কি হয়, কোনো কারণে মডিফিকেশন হয়, কোনো কারণটা কি, এই কারণ হচ্ছে এগুলো এনভায়রনমেন্টাল অর জেনেটিক। ওকে, এইগুলো কারণে কি হচ্ছে, আপনার হোস্ট প্রোটিনে কি হচ্ছে, মডিফিকেশন হচ্ছে। এই মডিফিকেশনের একটা ইম্পর্টেন্ট নাম আছে, ওটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ওটাকে বলা হয় সাইট্রোলিনেশন। সাইট্রোলিনেশন, এটা মানে হচ্ছে এই একটা অ্যামাইনো অ্যাসিড, ধরেন এগুলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে কি গঠিত, ধরেন একটা প্রোটিন, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে কি গঠিত, এই ধরেন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, সাইট্রোলিনেশন মানে হচ্ছে যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাবে। যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড, ধরেন এই অ্যামাইনো অ্যাসিডটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। কি দ্বারা চেঞ্জ হলো, সাইট্রোলিন দ্বারা। সাইট্রোলিন দ্বারা কি হলো, চেঞ্জ হলো। সাইট্রোলিনটা আগে কি ছিল, আর্জিনিন ছিল। সো এই আর্জিনিন অ্যামাইনো অ্যাসিডটা যখন সাইট্রোলিন দ্বারা রিপ্লেসড হবে, এই প্রসেসটাকে বলছি সাইট্রোলিনেশন, এবং এটাকে আমি বলছি কি মডিফিকেশন অফ হোস্ট প্রোটিন। সো হোস্ট প্রোটিন যখন মডিফিকেশন হয়ে গেল, তার এখন নাম হয়ে যাবে কি জানেন, ইমিউনোজেনিক সাবস্টেন্স। সে এখন হয়ে গেল একটা ইমিউনোজেনিক ফরেন সাবস্টেন্স, যেটা আমার বডিতে থাকার কথা না, এখন কিছু ফ্যাক্টরের কারণে তৈরি হয়ে গেল, সে এখন হয়ে গেল কি ইমিউনোজেনিক সাবস্টেন্স। ওকে, একটা ইমিউনোজেনিক সাবস্টেন্স যখন তৈরি হয়, ওইখানে কে চলে আসে বডির বিভিন্ন জায়গা থেকে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আসে। হ্যাঁ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আসে এই ইমিউনোজেনিক সাবস্টেন্সের ওখানে। ওকে, ধরে নিলাম এই ব্লু কালারটা একটা ইমিউনোজেনিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ওকে, আর ধরেন রেড কালারটা ধরলাম একটা ইমিউনোজেনিক সাবস্টেন্স। ওকে, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং কি করে, এই ইমিউনোজেনিক সাবস্টেন্সকে ক্যারি করে চলে যায় কোথায় জানেন, লিম্ফ নোডে। সে চলে যায় কোথায়, লিম্ফ নোডে।
লিম্ফ নোডে যাওয়ার পর কি হচ্ছে, সে এই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে কার কাছে, টি হেল্পার সেলের কাছে। আমি তাহলে রাউন্ড কালার দিয়ে টি হেল্পার সেল বোঝাই, হ্যাঁ, রাউন্ড কালার ব্লু দিয়ে বোঝাচ্ছি, ধরেন টি হেল্পার সেল। সো এই অ্যান্টিজেনটাকে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রেজেন্ট করতেছে কার কাছে, টি হেল্পার সেলের কাছে। ফলে টি হেল্পার সেল কি হলো আপনার, অ্যাক্টিভেটেড হলো। টি হেল্পার সেল কি হলো আপনার, অ্যাক্টিভেটেড হলো, এবং সে কি করে আপনার বি সেলকে অ্যাক্টিভেট করে। সে কাকে অ্যাক্টিভেট করে আপনার, টি হেল্পার সেল বি সেলকে অ্যাক্টিভেট করে উইদিন দ্য লিম্ফ নোড। ধরে নিলাম যে এটা একটা বি সেল, এটা একটা বি সেল, ওকে। তাহলে একটু দেখেন, টি হেল্পার সেল কাকে অ্যাক্টিভেট করতেছে, বি সেলকে অ্যাক্টিভেট করতেছে। তাহলে বি সেল কি হলো আপনার, অ্যাক্টিভেট হলো। বি সেল অ্যাক্টিভেট হওয়ার পর সেই কি হচ্ছে আপনার, সেই কি হচ্ছে সেটা আমি উপরে রাখতেছি, দেখুন এই ধরনের একটা বি সেল, সে অ্যাক্টিভেটেড হলো, সে এখন প্রলিফারেশন হচ্ছে, সে এখন কি হচ্ছে আপনার, প্রলিফারেশন হচ্ছে, এবং ডিফারেন্সিয়েশন হয়ে আলটিমেটলি সে কি তৈরি করে জানেন, প্লাজমা বি সেল। আলটিমেটলি সে কি তৈরি করে, প্লাজমা বি সেল। এই হচ্ছে প্লাজমা বি সেল, ওকে। এই হচ্ছে প্রলিফারেশন অফ বি সেল, প্রলিফারেশন। আর এই হচ্ছে কি আপনার অ্যাক্টিভেটেড বি সেল, অ্যাক্টিভেটেড বি সেল, ওকে। সো মোটামুটি আমরা এইটুক পর্যন্ত আশা করে বুঝছি। এই প্লাজমা বি সেল এখন কি করবে, সে অ্যান্টিবডি প্রডিউস করে। প্লাজমা বি সেল কি তৈরি করে আপনার, অ্যান্টিবডি তৈরি করতেছে, যেগুলোকে আমরা বলি অটো অ্যান্টিবডি, যেগুলোকে আমরা কি বলতেছি, অটো অ্যান্টিবডি। এই অটো অ্যান্টিবডি বলতে এখানে দুই রকমের অ্যান্টি বোঝায়, এক হচ্ছে রিউমাটয়েড অ্যান্টিবডি, আর এক হচ্ছে এন্ট্রিসিট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, ওকে। সো এখানে দুই রকমের অটো অ্যান্টিবডি তৈরি হয়, এক হচ্ছে আর অ্যান্টিবডি, আর হচ্ছে কি এন্ট্রিসিট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। সো আমার হোস্ট প্রোটিন বা ইমিউনোজেনিক সাবস্টেন্সের এগেইনস্টে কি তৈরি হলো, অটো অ্যান্টিবডি তৈরি হলো। অটো অ্যান্টিবডি কি কি তৈরি হলো একটু মাথায় রাখবেন, আর অ্যান্টিবডি, রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্টিবডি, আর হচ্ছে এন্ট্রিসিট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। তাহলে আমার দুটো অ্যান্টিবডি তৈরি হলো প্রত্যেকে এই ইমিউনোজেনিক সাবস্টেন্স থেকে। এইটুক আশা করি সবাই বুঝছেন। এর পরের টপিক কি আজকের লাইভে শেষ করব নাকি পরের দিন আলোচনা করব? এখন আমার অ্যান্টিবডি তৈরি করা শেষ, আমি জাস্ট অ্যান্টিবডিগুলোকে এখন সাইনোভিয়াল জয়েন্টে বসাবো। সাইনোভিয়াল জয়েন্টে বসালে সেখানে কিছু ডিস্ট্রাকশন করবে, কিছু ইরোশন করবে, আলটিমেটলি একটা জয়েন্ট ফুলে যাবে, ব্যথা অনুভূত হবে, তারপর রেডনেস হবে, ইডিমা হবে। এই সবগুলো হচ্ছে কি একটা সাইনোভিয়াল জয়েন্টে হবে। এই অ্যান্টিবডি আর এই যে টি হেল্পার সেল আছে, এই দুইজন হচ্ছে মেইনলি কালপ্রিট। দুইজন কালপ্রিটকে আজকে চিহ্নিতকরণ করে রাখি, নেক্সট লাইভে এই দুজনকে নিয়ে আলোচনা করব। টি হেল্পার সেল, মাথায় রাখবেন টি হেল্পার সেল এবং এই দুজন মানে অটো অ্যান্টিবডি এবং টি হেল্পার সেল এখন কি হবে জানেন, কোন একটা নির্দিষ্ট জয়েন্টে গিয়ে ডিপোজিটেড হবে। জয়েন্টে গিয়ে ডিপোজিটেড হওয়ার পর কি কি করবে সেটা আমরা নেক্সট লাইভে আলোচনা করব।